Hello student, today I am starting another new chapter from the SST book and this is for the class 6 and this is history chapter and the chapter name is The First Emperor. So shall we start the chapter? Here it is the chapter below. So first of all here is written the Mauryan Emperor. During the rule of Bimbisara and Ajatashatru, মানে বিম্বিসারা এবং অজাতশত্রুর রুলিং পিরিয়ডের সময় মাগধা বিকাম দ্য পাওয়ারফুল কিংডম। মাগধা যে জায়গাটা ছিল সেটা ছিল খুব পাওয়ারফুল কিংডম তাদের। ইট কন্টিনিউ টু হোল্ড এ পজিশন অফ সুপ্রিমেসি আন্ডার দ্য নন্দা ডাইনেস্টি, এবং তারা সবসময় কি ছিল, তাদের পজিশন ছিল, সুপ্রিমেসি ছিল নন্দা ডাইনেস্টির সাথে একদম। Eventually, the ruling Nanda king was overthrown by Chandragupta Maurya. Nanda king কে তার সিংহাসন থেকে সরিয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য। গুড টু নোতে আছে when members of the same family became rulers one after other, the family becomes a dynasty. এটা বলা হয়েছে আগেকার সময় যে বাবার পরে ছেলে, ছেলের পরে তারও ছেলে যখন একই রাজ্যের মধ্যে সে যখন তার সাম্রাজ্য করে তখন সেটাকে কি বলা হয়, ডাইনাস্টি বলা হয়। The Mauryans were the first dynasty of India. তাদের মধ্যে হচ্ছে Mauryans হচ্ছে first dynasty. So mark out this line. Mauryan were the first dynasty of India. So next below this line, a Buddhist story says that Chandragupta hailed from a land full of peacocks. So he got the surname Maurya, and the dynasty founded by him as known as Maurya dynasty. এখানে বলা হয়েছে বুদ্ধিস্ট স্টোরি থেকে যে চন্দ্রগুপ্তা যেই রাজ্যে বসবাস করতো সেখানে প্রচুর ময়ূর ছিল, পিকক্স ছিল, এবং তার জন্য ওনার নামের সারনেমটা মানে টাইটেলটা ছিল মৌর্য, এবং তার জন্য তাদের সেই ডাইনেস্টি বা সাম্রাজ্যটা ছিল মৌর্য ডাইনেস্টি বলা হতো। He established the first empire of India, the Mauryan Empire in 321 BCE. এই লাইনটাকে মার্ক আউট করে রেখে দাও। Next, here the another topic that is চন্দ্রগুপ্ত মৌর্য, এবং চন্দ্রগুপ্ত মৌর্য তার শাসনকাল ছিল 321 BCE থেকে 297 BCE পর্যন্ত। চন্দ্রগুপ্ত মৌর্য's rise to power is shrouded with mystery. তার এই যে পুরো রাজত্বকাল একটা মিস্ট্রি ছিল। North India was in a state of confusion around 300 BCE. There was the threat of Greek invasion from the northwest as Alexander the Great had reached the borders of India. ওই সময়কালে কি হয়েছিল, আলেকজান্ডার এসেছিল, সে নর্থ ওয়েস্ট সাইড দিয়ে ইন্ডিয়ার বর্ডারের মধ্যে পা রেখেছিল প্রথম। It is believed that a Brahmin named Chanakya, Kautilya or Vishnugupta, একজন ব্রাহ্মণ ছিল যার নাম ছিল চাণক্য, যাকে আমরা আলাদা কি নামে আমরা জানি, কৌটিল্য আর বিষ্ণুগুপ্তা, wanted to unite all Indian kingdoms to decide the Greek attack. এবং উনি কি চেয়েছিলেন, সমস্ত ইন্ডিয়ার সমস্ত রাজারা যাতে এক হয়ে যায়, একজোট হয়ে যায়, যাতে এই ব্রিটিশদের কাছ থেকে বা আলেকজান্ডারের কাছ থেকে আমরা যাতে নিজেদেরকে রক্ষা করতে পারি। He made the young and courageous Chandragupta his pupil. উনি তার জন্য ওনার যে শিষ্য বানিয়েছে কাকে, চন্দ্রগুপ্তা মৌর্যকে। পিউপিল মানে হচ্ছে তার শিষ্য। With Kautilya's aid and advice, Chandragupta was able to overthrow the ruling Nanda dynasty at the Magadha. এবং কৌটিল্যের সেই চিন্তাধারা নিয়ে, চিন্তাধারা এবং তার বুদ্ধি নিয়ে সে কি করেছে, নন্দা ডাইনেস্টিকে সে সেরকমভাবে স্থাপন করতে পেরেছিল। Overthrow the Nanda dynasty at Magadha, মানে নন্দা ডাইনেস্টিকে উনি শেষ করতে পেরেছিল, নন্দা ডাইনেস্টি শেষ করে তো মৌর্য ডাইনেস্টি শুরু করেছিল। He established the Maurya Empire in, go to the next page, in 321 BCE, and Kautilya became his prime minister. উনি যখন এই নন্দা ডাইনেস্টি মৌর্য ডাইনেস্টি যখন বানিয়ে ফেলেছিলেন 321 BCE তে, তখন কৌটিল্যকে তার প্রাইম মিনিস্টার বানানো হয়েছিল তখন।
প্রাইম মিনিস্টার মিন্স হচ্ছে প্রধানমন্ত্রী, যেরকম এখনো বলা হয় প্রধানমন্ত্রী, তখনও প্রধানমন্ত্রী বলা হতো, মানে সমস্ত মন্ত্রীদের মধ্যে উনি মেইন বা মুখ্য। চন্দ্রগুপ্ত সেট আপ হিজ ক্যাপিটাল অ্যাট পাটলিপুত্র। তো চন্দ্রগুপ্ত তার প্রথম ক্যাপিটাল কোথায় সেট আপ করেছিলেন? পাটলিপুত্র, উইচ ইজ নোন ইজ কমনলি নোন ইজ পাটনা, যেটা এখন আছে, বা বিহার। মেগাস্থেনিস, এখানে আরেকজনের নাম আছে মেগাস্থেনিস, উনিও ছিলেন গ্রিক envoy at the court of Chandragupta Maurya, refers to the Patliputra as the Palibothra. উনি পাটলিপুত্র বলতে পারতেন না মেগাস্থেনিস, উনি বলতেন পালিবোথরা। It was a large city shaped like a parallelogram. এই সিটিটা এত বড়, দেখতে একদম পুরো প্যারালেলোগ্রাম শেপের মতো। Surrounded by a wooden wall, the wall had holes carved out by the discharge of the arrows during the battle. এবং এই ওয়ালসগুলোর মধ্যে কি রকম ছিল? বাঁকানো বাঁকানো কিছু তীর ধনুকের মতো ছিল, তীরের মতো ছিল অ্যারোজ, যাতে কোনো শত্রু তাদেরকে অ্যাটাক করার সময় খুব ডাইরেক্ট যাতে না অ্যাটাক করতে পারে। A moat, M-O-A-T, moat ran along the other boundary of the wall, prevailing extra safety. সো এখানে মোট মানে হচ্ছে এ ডিপ ডিচ ডাগ অ্যারাউন্ড দ্য ফোর্ট, মানে তার ফোর্ট মানে দুর্গের সাইড দিয়ে, মানে বাউন্ডারিজ গুলাতে বড় গর্ত করে রাখা ছিল, ইউজুয়ালি ফিল্ড উইথ ওয়াটার। সেই গর্তটাতে কি ছিল? সেটাতে জল ভর্তি ছিল, টু প্রোটেক্ট ইট ফ্রম দ্য এনিমি অ্যাটাক, যাতে সহজে কেউ সেই ওয়ালের মধ্যে না টপকাতে পারে, ওয়ালের মধ্যে কেউ না চড়তে পারে। তার জন্য ওয়ালের ঠিক নিচে বিশাল বড় করে একটা গর্ত করে রাখা হয়েছিল এবং সেই গর্তের মধ্যে জল ভর্তি ছিল। সেটাকে বলা হচ্ছে মোট, MOAT, মোট। এটা তার নিজেদের সেফটির জন্য বানানো ছিল। একে তো ওয়ালের উপর এরকম তীর ধনুকের মতো বাঁকানো ছিল, যেরকম আমরা জেনারেলি এখন অনেকের বাড়ির বাউন্ডারিতে দেখি বড় বড় লোহা বা গ্রিলের খুব শার্পেন অবজেক্টসগুলো লাগানো থাকে, সেরকম তখনও ছিল। এবং ঠিক নিচে মানে আমাদের গ্রাউন্ডে সেই জায়গাটা গর্ত করে রেখেছিল, যাতে কেউ ডাইরেক্ট না ওয়ালেও চড়তে পারে, সেই জল থাকতো। নেক্সট হচ্ছে কনফিউজ, কিছু জয়ের কিছু স্টোরি, মানে যুদ্ধ করা হয়েছে এবং কনকুয়েস্ট করা হয়েছে, জয় হয়েছে। চন্দ্রগুপ্ত কনকিউড দ্য হোল অফ নর্দার্ন ইন্ডিয়া আপ টু দ্য রিভার ইন্ডাস। চন্দ্রগুপ্ত আপ টু দ্য রিভার ইন্ডাস পর্যন্ত সে তার সাম্রাজ্য জয় করে নিয়েছিল। বিভিন্ন রাজার সাম্রাজ্যকে বা বিভিন্ন রাজার জায়গাটাকে সে মানে লড়াই করে সে জিতে নিয়েছিল। হে ডিফিটেড দ্য গ্রিক জেনারেল, এবং উনি গ্রিক জেনারেলকে ডিফিটেড মানে হারিয়েছিলেন, সেলুকাস, অ্যান্ড গেইন কন্ট্রোল ওভার পার্টস অফ দ্য প্রেজেন্ট ডে আফগানিস্তান। এবং উনি কি করেছিলেন? হি ডিফিটেড দ্য গ্রিক জেনারেল সেলুকাস। সেলুকাস নামে গ্রিক একজন জেনারেল ছিলেন, ওনাকে হারিয়ে উনি, এটা হচ্ছে প্রেজেন্ট ডে আফগানিস্তান, সেই জায়গাটাকে উনি কি করেছিলেন? নিজের করে ফেলেছিলেন। নেক্সট গুড টু নোতে আছে, ইন 305 BC দ্য গ্রিক জেনারেল সেলুকাস নিকোটার, ফুল নাম হচ্ছে সেলুকাস নিকোটার, উনি ছিলেন গ্রিক জেনারেল, আর পুরো নাম হচ্ছে সেলুকাস নিকোটার, হু সাকসিডেড আলেকজান্ডার ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য এম্পায়ার, ওয়াজ ডিফিটেড বাই চন্দ্রগুপ্তা। এবং ওনাকে কে হারিয়েছিল? চন্দ্রগুপ্ত হারিয়েছিল। পিস ওয়াজ কনক্লুডেড উইথ এ ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সেস বিটুইন চন্দ্রগুপ্তা অ্যান্ড সেলুকাস ডটার হেলেন। এবং তাতে এরপর এই যুদ্ধটা কি করে বন্ধ হয়েছিল? চন্দ্রগুপ্তার সাথে সেলুকাসের ডটারের নাম ছিল হেলেন, তাদের মধ্যে বিবাহ সম্পন্ন হয়েছিল। বিয়ে দিয়ে দেওয়ার পরে তাদের সেই যুদ্ধ অশান্তিটা বন্ধ হয়েছে, শান্তিটা তখন চলে এসেছিল। দ্য পিস ট্রিটি ওয়াজ কনক্লুডেড বাই মেগাস্থেনিস, হু ওয়াজ এ গ্রিক অ্যাম্বাসেডর ইন দ্য মরিয়ান কোর্ট। এবং এই পিসটা কে করিয়েছিল? শান্তিপূর্ণ ভাবটা কে এনেছিল? মেগাস্থেনিস নামে একজন গ্রিক অ্যাম্বাসেডর ছিল মরিয়ান কোর্টের মধ্যে, উনি এই বিবাহটা সম্পন্ন করেছেন তাদের মধ্যে, চন্দ্রগুপ্তা এবং সেলুকাস ডটার হেলেনের মধ্যে। নেক্সট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। Megasthenes state that under the reign of Chandragupta Maurya, the kingdom was well administrated. এবার কিছু পয়েন্টস আছে এটাতে। এক নাম্বার হচ্ছে all the powers of the states were in the hand of Chandragupta. পুরো স্টেটের পাওয়ারটা কার হাতে আছে? চন্দ্রগুপ্তের হাতে আছে। He was the commander in chief of the army.
সো এখানে আমরা মার্কিং করবো চন্দ্রগুপ্তা থেকে হি ওয়াজ দ্য কমান্ডার ইন চিফ অফ আর্মি, এই লাইনটাকে দাগিয়ে ফেলুন। The next point is the empire was divided into 4 provinces, each under a prince. এই এম্পায়ারটা 4টা ভাগে ভাগ ছিল এবং প্রত্যেকটাতেই একটা করে প্রিন্স ছিল। He was a just ruler and held open courts to hear the grievances of the people. এবং উনি রুলার ছিলেন এবং একটা ওপেন কোর্ট বানানো হয়েছে যেখানে মানুষ তার নিজের সেই অসুবিধাগুলি বলতে পারত এবং উনি এটা সলভ করার জন্য যথাসাধ্য চেষ্টাও করতেন। উজ্জয়ন, তক্ষশিলা and Kausambi were the other important cities in the empire. So mark out this line. Ujjain, Takshila and Kausambi were the important cities in the empire. They were important centers of trade as well. এবং সেখানে ব্যবসা করার জন্য কিছু ইম্পর্টেন্ট ট্রেড সেন্টারগুলিও ছিল। Now the another name is very important and that is the Bindusara. Bindusara, whose reign was started from 297 BC থেকে 273 BC পর্যন্ত। After a long reign of 24 years, Chandragupta Maurya embraced Jainism and perhaps ended his life by observing the Jaina ritual of self-mortification by fasting. After long reign, মানে 24 বছর যাওয়ার পর তার সেই রাজত্বকালে চন্দ্রগুপ্ত মৌর্য embraced Jainism and perhaps ended his life by observing the Jaina, এবং উনি জৈনিজমের উপরই উনি খুব মানে বিশ্বাস রাখতেন এবং জৈনিজমে সে কী করেছিলেন ওনার পারহ্যাপস ওনার লাইফ উনি তার নিজের লাইফটাকেও শেষ করেছিলেন সেলফ মর্টিফিকেশন মানে নিজে আত্মহত্যা করে বা নিজেই নিজেকে সেলফ মৃত্যু দিয়ে বাই দ্য ফাস্টিং মানে কি উপোস থেকে সে নিজের মৃত্যুবরণ করেছে। আগেকার দিনে এরকম অনেকে করতো, যেমন কেউ নিজের বুঝতে পেরেছে যে না আর সে বাঁচবে না, সে কী করতো তার আংটির মধ্যে কিছু একটু পয়জন রেখে দিত, সে আংটিটা মুখে দিত, পয়জন খেয়ে সে মরে যেত। এরকম তো অনেকগুলি প্রসিডিওর ছিল আগেকার দিনে। আর এই ক্ষেত্রে কি করেছে উনি অনেকদিন ফাস্টিং ছিলেন। ফাস্টিং মিনস হচ্ছে অনেকদিন উপোস ছিলেন, মানে না খেয়েছিলেন। হি ওয়াজ সাকসিডেড বাই হিজ সন বিন্দুসারা। He was also known as Amitra Ghat and the Mahasena. Bindusara extended the rule of Mauryan Empire towards the central and southern India. বিন্দুসারা যখন সেই রাজত্বের মধ্যে যখন সে রাজা হয়েছে, সে কি করেছে তার রাজত্বকালে তার জায়গাটাকে আরো টুয়ার্ড সেন্ট্রাল মানে ইন্ডিয়ার মাঝামাঝি এবং সাউদার্ন মিনস হচ্ছে ইন্ডিয়ার ঠিক নিচের দিকটা, আমরা বলতে পারি কন্যাকুমারী আর তামিলনাড়ু যে বা অন্ধ্রপ্রদেশের যে জায়গাটা, সেই জায়গাটা পর্যন্ত সে তার ডাইনাস্টি আরো সে এক্সপান্ড করেছে। গুড টু নোতে আছে। দেয়ার ইজ এ রেফারেন্স টু চিনাপাট্টা হচ্ছে একটা সিল্ক ফেব্রিক ফ্রম চায়না। সো মার্ক ইট দিস, দেয়ার ইজ এ রেফারেন্স অফ চিনাপাট্টা সিল্ক ফেব্রিক ফ্রম চায়না ইন দ্য অর্থশাস্ত্র হচ্ছে একটা বইয়ের নাম। A distinction has been made between these and the silk made in India. Probably the latter was coarser. The importance of Chinese silk suggested trade connects with China. এবং এখানে আমাদের বলা হয়েছে যে তখনকার সময় সেই যে সিল্ক উৎপাদন তখনকার সময় থেকে শুরু হয়ে গেছে এবং সেটা আমাদের ইন্ডিয়ার সাথে চায়নার যে একটা কানেকশন সেই সিল্ক দিয়েই প্রথম হয়েছিল। এবং কোনো না কোনো সময় তোমরা পড়তে পারো দ্যাট ইজ দ্য হচ্ছে আমাদের সিল্ক রুট, সেই জায়গাটাকে বলা হয় যে রাস্তা দিয়ে এটা আমদানি রপ্তানি হতো, কেনা বেচা হতো, সেই জায়গাটাকে বলা হতো সিল্ক রুট। সেটা এখানে লেখা নেই, লেটার অন ইন ফিউচার ইন ক্লাসেস বা ফিউচার ইন আপার ক্লাসেস তোমরা পেয়ে যাবে। নেক্সট হচ্ছে অশোকার টাইম পিরিয়ড হচ্ছে রেইন 273 BC থেকে 232 BC পর্যন্ত। বিন্দুসারা was succeeded by his son Ashoka. বিন্দুসারার পরে বিন্দুসারকে কে সরিয়েছিল? অশোকা নামে তারই ছেলে। He is considered to be one of the greatest ruler in Indian history. So এই লাইনটাকে দাগিয়ে রেখে দাও। ফার্স্ট লাইনটা হচ্ছে বিন্দুসারা was succeeded by his son Ashoka and the next line is he is means Ashoka. So if you cut the he
Instead of E, you can write here Ashoka, A-S-H-O-K, Ashoka is considered to be one of the greatest ruler in Indian history. আমাদের ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে গ্রেটেস্ট রুলারের মধ্যে যদি কারোর নাম যদি আসে সেই নামটা হচ্ছে অশোকা। নেক্সট, as a young prince, Ashoka was a brilliant, ambitious and ruthless commander. অশোকার মধ্যে সমস্ত গুণাগুণ ছিল, সে সেরকম বুদ্ধিমত্ত ছিল, অ্যাম্বিশিয়াস ছিল, মানে সে কিছু করতে যাবে তার মধ্যে সেরকম অ্যাম্বিশিয়াস ছিল, রুথলেস কমান্ডার, এবং তার যে কমান্ডটা দিত মানে সে ন্যায্য একটা কমান্ড দিত, তাতে সবাই মানত এবং সেই কমান্ডটা মেনেও মানে তার রাজ্যের জন্য খুব উন্নতি হতো সেরকম। হি রুলড ফ্রম হিজ ক্যাপিটাল অ্যাট পাটলিপুত্র, ওরও ক্যাপিটাল ছিল, ওর রাজ্যের ক্যাপিটাল ছিল পাটলিপুত্র। হি কার্স রিভল্ভড ইন উজ্জয়ন অ্যান্ড তাক্ষশিলা। His conquest of Kalinga proved to be the turning point of his life. এবং কালিঙ্গা নামে একটা যুদ্ধ হয়েছে, কলিঙ্গ যুদ্ধ আমরা বেঙ্গলিতে বলি, অ্যান্ড ইংলিশ ফর্ম ইজ দ্য কালিঙ্গা ওয়ার। এই কালিঙ্গা ওয়ারের পরে অশোকা অনেকটা পরিবর্তন এসেছিল, এটা কেন সেটা ল্যাটার আমরা পরে জানবো। এবং তাতেও বোঝা গেছে যে কালিঙ্গা ওয়ারের পরে উনি যে কালিঙ্গের যে জায়গাটাকে উনি জিতে নিয়েছিলেন, তাতেও বোঝা যাচ্ছে যে ওনার একটা টার্নিং পয়েন্ট একটা এসেছে, তার জীবনের মধ্যে একটা নতুন একটা পদক্ষেপ বা পথ একটা তার শুরু হয়ে গেছে সেখান থেকে। এবার আমাদের নিচে যে পার্টটা হচ্ছে যেটা আমরা বলেছি দ্য ওয়ার অফ কালিঙ্গা বা ব্যাটেল অফ কালিঙ্গা, মানে একই কথা, মানে কলিঙ্গ যুদ্ধ, বেঙ্গলিটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ, মানে তখনকার সময় হয়েছিল কবে, 261 BC তে। সো এই পয়েন্টসটাকে আমরা একটু মার্ক আউট করে রেখে দেবো ফর দ্য কামিং এক্সামিনেশনের জন্য। So when will the Kalinga Battle of Kalinga held? So answer will be the 261 BC. Now, when Ashoka came to the throne, Kalinga যেটা এখন nowadays উড়িষ্যাতে আছে, এবং আই ডোন্ট নো তোমরা এখনো জানো কিনা, উড়িষ্যাতে একটা খুব পপুলার ইঞ্জিনিয়ারিং কলেজ আছে দ্যাট ইজ হচ্ছে KIT, সেটা ফুল ফর্ম হচ্ছে কালিঙ্গা ইনস্টিটিউট অফ টেকনোলজি। When Ashoka came to the throne, Kalinga, যেটাকে বলা হয় nowadays Orissa, was the only major kingdom which was uncured, মানে unconquered, মানে বলা হচ্ছে যখন অশোকা যখন নিজে রাজা হয়েছিলেন, সে যখন সিংহাসনে বসেছিলেন, তার কাছে কলিঙ্গার যে জায়গাটা, মানে ধর তাদের পাশাপাশি যেটা রাজ্য হতে পারে বা পাশাপাশি কোনো একটা অঞ্চল হতে পারে, সেটা সে তখনও জিতেনি। তার প্রথম মটো ছিল যে এটাকে এবার জয় করবে, যুদ্ধ করে লড়াই করে সে এটাকে জয়ী হয়ে নেবে সেটাকে, which was unconquered. It was strategically located as the root of South India and Southeast Asia, both by the land and sea passed through it. এবং ওনার এটাও ছিল চিন্তাধারা যে এটা কোন দিক থেকে, এটা লোকেশনটা কিছুটা সাউথের দিকে আছে, সাউথ ইস্টের দিকে আছে, এবং বলা যায় এর পাশে সমুদ্রের তটবর্তী অঞ্চলও আছে। His conquest of Kalinga would have added to the prosperity of the Mauryan Empire. এবং কালিঙ্গা উনি জিতার পরে মরিয়ান এম্পায়ারের মানে আরো একটু মানে বড় জায়গা হয়ে গেছে, যে বলা যায় যেমন তার আরো অনেক জায়গা, বিশাল জায়গা হয়ে গেছে সেরকম। In 261 BC, Ashoka attacked Kalinga and conquered it after a fierce battle. Fierce battle মানে বলা হচ্ছে একটা খুব মারাত্মক যুদ্ধের পরে কালিঙ্গাকে জিতে নিয়েছিল অশোক। The war was called large scale destruction, এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল সেই যুদ্ধে। About 1 lakh soldiers and civilians were killed, including over 10,000 of Ashoka's own men. বলা হয়েছে যে 1 লাখেরও বেশি অনেক সোলজার সৈন্যরা মারা গেছে, এর মধ্যে 10,000-এর বেশি সৈন্য ছিল অশোকার যে নিজস্ব সোলজার, যারা এই যুদ্ধে এসেছিল লড়াই করার জন্য। এই লাইনটাকে দাগিয়ে রেখে দাও। The death, destruction and suffering that he saw as a result of the war filled him remorse. He realized the futility of war. It is believed that after a Kalinga war, Ashoka changed from being a conqueror to the spiritual leader. এবং এই ঘটনার পরে যেটা আমরা তোমাদেরকে একটু বলেছিলাম, যাই হোক এখানে ডিটেলসে লেখা আছে যে অশোকা কালিঙ্গা যুদ্ধ যখন জয়ী করে ফেলেছিল,
জয়ী করার পরে সেটা বুঝতে পেরেছিল যে কত লোক মারা গেছে। একদিন সে যখন সেই ব্যাটেল ফিল্ডে গেছে দেখলো কত লক্ষ লক্ষ লোক বা হাজার হাজার লোক মারা গেছে, এর মধ্যে তারই 10,000-এর উপর লোক ছিল, এবং সেই 10,000 লোকের তাদের বউরা কান্নাকাটি করছিল, বাচ্চারা কান্নাকাটি করছিল, তাদের বাবা হারিয়ে গেছে, কারোর স্বামী হারিয়ে গেছে, কারোর ছেলে হারিয়ে গেছে। সেইভাবে অনেক কান্নার যখন বুঝতে পারলো, অশোকার আস্তে আস্তে কি হলো, তার মেন্টালিটি চেঞ্জ হতে লাগলো, এবং সেই মেন্টালিটি সেই একটা ক্রুয়েল মেন্টালিটি থেকে একটা স্পিরিচুয়াল মেন্টালিটি। স্পিরিচুয়াল মিনস কি, সেটা আধ্যাত্মিক মেন্টালিটি, মানে ঠাকুর রিলেটেড, বা কি করে শান্তির পথে চলতে লাগবে, শান্তির দূত হিসেবে চলতে লাগবে, সেইভাবে সে তার নিজেকে চেঞ্জ করে ফেলেছে। কখন? সে কালিঙ্গা ওয়ারের পরে। এই লাইনটাকেও তোমরা লাগিয়ে রেখে দিতে পারো, মানে দাগিয়ে রেখে দিতে পারো। The next part is he embraced the teaching of Gautama Buddha, এবং উনি গৌতম বুদ্ধকে খুব মানতেন। অশোকা যদি কাউকে আমরা যেরকম কাউকে আমরা আমাদের খুব আমরা ফলো করি, তো উনি ফলো করতেন গৌতম বুদ্ধকে। অ্যান্ড রিনাউন্সড ভায়োলেন্স, এবং উনি অহিংসা স্টার্ট করেছে, যে হিংসা করা যাবে না, সেটাকে বলা হয় অহিংসা, মানে হিংসা করা যাবে না। He adopted the principle of ahimsa, এখানে সেই ওয়ার্ডটাও লেখা আছে, he adopted the principle of ahimsa by banning hunting and violent sports, এবং উনি সমস্ত জিনিসে ব্যান করে দিয়েছে কাউকে মারা, ইভেন কি পশু প্রাণী মারাও তার কাছে সেটা একটা খুব খারাপ কাজ, এবং ওটাও উনি ব্যান করে দিয়েছে, এবং কারোর সাথে লড়াই করে সেটাও ব্যান করে দিয়েছে, যেখানে যুদ্ধ অশান্তি হবে সেগুলাকেও বন্ধ করে দিয়েছে। He ended forced labor as thousands of people in war and ravaged Kalinga were forced into servitude. Ashoka expanded friendly relation with states across Asia and Europe by the sponsoring Buddhist mission to the states. অশোকা এরপর এই কালিঙ্গা যুদ্ধের পরেও তো অশোকা রাজাই ছিল, তো উনি কি করেছিলেন, উনি এবার ওনার কি করে তার রাজত্বটাকে আরো এক্সটেন্ড করেছে বিভিন্ন প্রতিবেশী রাজ্যে, প্রতিবেশী দেশে। উনি কি করেছে, বুদ্ধের টেম্পল বানিয়ে ওখানে সে বুদ্ধের নাম ডাক করে, মানুষদেরকে ইনফ্লুয়েন্স করে, উনি তার হয়ে শান্তিপূর্ণ দূত হিসাবে উনি কাজ করে গেছেন, যাতে সবাই ওর হয়ে ওর মতো করে শান্তিপূর্ণভাবে চলতে পারে। He undertook massive public works and camping across the country. He maintained a large powerful army to keep peace, এবং ওনার বিশাল বড় সৈন্যের দল ছিল, কিন্তু সৈন্যের দলটা লড়াই করার জন্য নয়, কিসের জন্য, শান্তিতে বসবাস করার জন্য, শান্তিপূর্ণভাবে মানুষ চলার জন্য, শান্তিপূর্ণভাবে থাকার জন্য। Ashoka brought about 40 years of peace, harmony and prosperity, which made him one of the most famous monarch in Indian history. অশোকার সেই 40 বছরের সেই রাজত্বকালের জীবনে উনি যে শান্তিপূর্ণভাবে চলেছেন এই দিকটাকে দিয়ে, এবং উনি যে বন্ধুত্বপূর্ণ বা ভ্রাতৃত্বপূর্ণভাবে হারমোনি মানে সবাই এক হয়ে চলেছেন সেইভাবে, তো সেই জিনিসগুলা অশোকাকে কি করে, তাকে একটা ফেমাস মোনার্ক হচ্ছে একজন মহান মোনার্ক, হচ্ছে রাজা হিসাবে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে ওনাকে এখনো মনে রাখা হয়। He was also known as the Piyadasi, meaning one who looks with kindness upon everything. ওনাকে পিয়াদাসী হিসেবে আমরা জানি, এটার অর্থ হচ্ছে one who looks with kindness upon everything, যার সব কিছুরই উপর দয়া আছে, দয়া মায়া মমতা আছে, সেটাকে বলা হয় পিয়াদাসী, এবং এই টার্মসটা ইউজ করা হতো অশোকার সাথে। নেক্সট ওয়ান ইজ দ্য প্রিন্সিপাল অফ Dhamma. Ashoka's Dhamma was deeply inspired by Buddhism. It did not involve the worship of God or the performance of any sacrifices. Through this philosophy, or যে মতবাদ দিয়ে, Ashoka tried to promote good values in people. মানুষদের মধ্যে মনের মধ্যে যাতে গুড ভ্যালুস সৃষ্টি হয়। গুড ভ্যালুস মানে কি, ভালো চিন্তাধারা বা ভালো কিছু করার সেই মনোভাব যাতে সৃষ্টি হয়। Some of the principle but fourth in Dhamma for the states, কিছু কিছু অশোকার যে নীতিগুলা সেগুলো নিচে আছে, সেই পয়েন্টসগুলোকে কি, এই পয়েন্টসগুলোকে দাগিয়ে রেখেছে। এগুলা অনেক সময় অশোকার ধাম্মাসগুলো আমাদের বিগ সেন্টেন্স মানে 5 মার্কের সেন্টেন্সের জন্য আসে কিন্তু।
সো কি 1 নম্বর হচ্ছে টু প্রমোট পিস অ্যান্ড হারমোনি ইন দ্য স্টেট, সব জায়গায় শান্তিকে ছড়িয়ে দাও। 2 নম্বর টু এনশিওর ফাস্ট অ্যান্ড এফেক্টিভ জাস্টিস টু দ্য পিপল, এবং কারোর যদি কোনো বিচার চাইতে হয় বা বিচার পেতে হয় সেটা খুব তাড়াতাড়ি সলিউশনটা করে দেওয়া। 3 নম্বর টু বিল্ড রোড, রেস্ট হাউসেস অ্যান্ড ওয়েলস ফর ট্রাভেলার, এবং যারা যাত্রী মানে যারা ট্রাভেল করে এখান থেকে ওখানে বিভিন্ন জায়গায় তাদের জন্য ভালো রাস্তা তৈরি করা, রেস্ট হাউস জায়গায় জায়গায় তাদের থাকার জায়গা, এবং ওয়েলস যেখান থেকে তারা জল পান করতে পারবে। মেনলি আমাদের যেরকম দূর দূরান্তে গেলে আমাদের খাবারের সাথে আমাদের কি দরকার লাগবে, মেনলি হচ্ছে জল। দেখবে খিদে পেয়েছে, কারো তেষ্টা পেয়েছে, 1-2 গ্লাস জল খেয়ে নিলেও পেটটা ভরে যায়, সে কিন্তু অনেকটা দূর তখনও চলতে পারে। সেরকম তার জন্য ওয়েলস বানানো। নেক্সট 4 নম্বর হচ্ছে টু সেট আপ নার্সারিজ ফর দ্য গ্রোয়িং মেডিসিনাল হার্বস ফর দ্য ইউজ অফ দ্য কমন ম্যান, এবং কিছু নার্সারিজ মানে হচ্ছে কিছু আমাদের ঔষধি গাছ, সেগুলির যে নার্সারিজ তারা খনন করেছিল, এবং যেখান থেকে যাতে সেই ঔষধি গাছ থেকে কিছু ওষুধগুলা মানুষের সেবা শুশ্রূষায় যাতে কাজে লাগে। কোথাও কেটে গেল, কারোর কোনো হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, সেখানেও পাতা লাগিয়ে, বা কারোর চামড়া নষ্ট হয়ে যাচ্ছে, সেটা প্লাস্টিক সার্জারির জন্য প্রথম যে আমাদের সুশ্রতা যে ডাক্তার ছিল, আমাদের প্লাস্টিক সার্জন নাম হচ্ছে সুশ্রতা, উনিও একজন সাধু ছিলেন, ঋষি, এবং উনি সেই পাতা দিয়ে কিন্তু প্লাস্টিক সার্জারি করেছিলেন। তুমি ইন্ডিয়ান হিস্ট্রিতে গেলে দেখতে পারবে। নেক্সট টু এস্টাবলিশ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ ফর দ্য প্রিজার্ভেশন অফ অ্যানিমালস এন্ড প্ল্যান্টস, এবং নট অনলি শুধু যে হিউম্যান বিংসেরই জন্যই ভালো চিন্তাধারা করা, পশু প্রাণীদের জন্য কনজারভেশন করার জন্য তাদের জন্য সেঞ্চুরিজ বা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি যেটাকে বলা হয়, যেখানে বন্য প্রাণীদেরকে রাখা হয়, আবদ্ধ করে রাখা হয়। আবদ্ধ মিন্স কি, মানে সেরকম ছোট ছোট খাঁচা থাকে না, মানে সেটা খোলা জায়গা, মানে বিশাল বড় একটা জায়গা, সেখানে মানুষ প্রবেশ করবে না। জেনারেলি মানুষ খুব একটা প্রবেশ করবে না, কারণ যাতে মানুষ তাদেরকে না কোনো ডিস্টারবেন্স দেয়, তার জন্য সেই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজগুলো তৈরি করা থাকে। এখনও আমাদের ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ আছে কিছু, আমাদের কাছাকাছি যেটা আছে নর্থ ইস্টে সেটা হচ্ছে কাজিরাঙ্গা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, সেটা হচ্ছে আমাদের গুয়াহাটিতে। তো সেখানে মানুষ বেড়াতে যায়, এখন নাও ইট ইজ মানুষ বেড়াতে যায় কীভাবে, সেখানে দেখবে তোমরা একটা খাঁচার গাড়িতে করে যাবে, একটা এরকম একটা গাড়ি থাকে, সেরকম এটার মধ্যে নেট লাগানো থাকে, সেই গাড়ির মধ্যে তোমরা বসে থাকবে। যখন যাবে দেখবে কোথাও হঠাৎ করে রাইনোসরস, যেখানে কাজিরাঙ্গাতে হচ্ছে মোস্ট ফেমাস হচ্ছে 1 হর্ন রাইনোসরস, মানে 1 শিঙের গন্ডার, বাংলা বলা হয় 1 শিঙের গন্ডার। শিং জেনারেলি 2টো থাকে, তো আমরা গরুতে দেখি 2টো শিং, সেরকম এই গন্ডারে থেকে 1 হর্ন। এটা খুব পপুলার অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে, আমাদের কাজিরাঙ্গাতে এটা মোস্ট পপুলার, এটা কোথাও সেরকম পাওয়া যায় না, আর যদি পাওয়া যায় এখান থেকে প্রোডাকশন করে নিয়ে যাওয়া হয়। নেক্সট হচ্ছে টু প্রমোট এডুকেশন অ্যামং দ্য পপুলেশন, এবং মানুষদের মধ্যে শিক্ষার বিস্তার করা, যে শিক্ষার একটু জ্ঞান থাকলে মানুষ কী করবে, আরও সেরকমভাবে ডেভেলপড হতে পারবে, সে আর একটু ভালোভাবে চলতে পারবে। সেরকম সাম অফ দ্য প্রিন্সিপাল অ্যাডভোকেটেড ইন ধাম্মা ফর দ্য ইন্ডিভিজুয়ালস। এবার কিছু প্রিন্সিপালসগুলো, এবার নিচের এগুলোও দাগিয়ে ফেলো, কিছু প্রিন্সিপালস ছিল। টু লিভ টুগেদার ইন পিস অ্যান্ড হারমোনি, যাতে সবাই শান্তিপূর্ণভাবে চলতে পারে এবং হারমোনি মানে এক হয়ে চলতে পারে। টু স্পিক দ্য ট্রুথ, সবাই সবসময় সত্য কথা বলবে। টু রেসপেক্ট অল রিলিজিয়ন, সমস্ত ধর্মকে আমরা কি করব, সম্মান করব। টু ফলো দ্য পাথ অফ অহিংসা, এবং অহিংসার পথ ধরে আমাদের চলতে হবে, যাতে আমরা কারোর সাথে কোনো হিংসা না করব, কাউকে কোনো মেরে ফেলবো না। নন ভায়োলেন্স টুয়ার্ডস দ্য হিউম্যানস অ্যান্ড অ্যানিমাল, না মানুষদেরকে মারবো না পশু প্রাণী হত্যা করবো। টু বি কাইন্ড টু দ্য পুয়ার, গরিবদের প্রতি দয়ালু হব, ইনক্লুডিং দ্য সার্ভেন্ট অ্যান্ড স্লেভ, যারা আমাদের বাড়িতে চাকর বাকর আছে বা কাজ করে তাদের প্রতিও আমাদের দয়া দেখাতে লাগবে। টু রেসপেক্ট অ্যান্ড ওবে এল্ডার, এবং আমরা কি করব, বড়দেরকে সম্মান করব এবং তাদের কথা শুনব। ইন অর্ডার টু স্প্রেড হিজ ধাম্মা, Ashoka appointed special officers called the Dharmamatras. সো এখানে আমরা বলতে পারি ইন অর্ডার টু স্প্রেড হিজ ধাম্মা, তার এই ধাম্মাটাকে স্প্রেড করার জন্য, সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য অশোকা কয়েকজন অফিসারকে, স্পেশাল অফিসারকে অ্যাপয়েন্ট করেছে। সেই স্পেশাল অফিসারদেরকে অ্যাপয়েন্ট যে করেছে তাদেরকে বলা হতো ধর্মা মহামাত্রাস। সো স্পেশাল অফিসারকে যে অ্যাপয়েন্ট করেছে তাদেরকে বলা হতো ধর্মা মহামাত্রাস।
Next, Ashoka's edicts. In 1837, a British scholar, James Prinsep, deciphered the Brahmi script. উনি কি করেছিলেন? ব্রাহ্মী স্ক্রিপ্ট করেছিলেন, চালু করেছিলেন, in which most of the Ashokan inscriptions were written. এবং যেখানে অশোকার বেশিরভাগ ইনস্ক্রিপশন, অশোকার বেশিরভাগ তথ্য লেখা ছিল সেই ব্রাহ্মী স্ক্রিপ্টের মধ্যে। Ashoka explained his ideas to the common people through the numerous edicts he issued, which were placed all over India and certain parts of Nepal, Pakistan and Afghanistan. অশোকার এই যে ইস্যুসগুলা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছেটানো ছিল, সেখানে নেপালেও ছিল, পাকিস্তানেও ছিল, আফগানিস্তানেও ছিল। The edicts were written on rock and stone pillars in Prakrit. উনি ওনার যেই সমস্তগুলি মানে ওনার সেই মনোভাব বা মনোচিন্তাগুলি সেগুলি তিনি বড় বড় পাথরের মধ্যে বা পাথরের পিলারের মধ্যে লিখে রাখতেন, সেটাকে বলা হতো প্রাকৃত। যে লেখার স্টাইলে সেটাকে বলা হতো প্রাকৃত। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কমন পিপল। The edict of Ashoka give a valuable information about the thoughts. They tell us about Ashoka's effort to maintain peace, এবং সেখান থেকে আমরা বুঝতে পারি অশোকা যে কতটুকু শান্তিপূর্ণভাবে চলতেন সেরকম। They tell us about Ashoka's effort to maintain peace and promote the ideas of Buddhism far and wide. এবং তাতে এটাও বোঝা যায় যে উনি বুদ্ধিজমকে ভীষণ উনি প্রমোট করেছেন। প্রমোট মানে কি? সবাইকে বলে গেছে যে বুদ্ধিজম তোমরা গ্রহণ করো, বুদ্ধিজম গ্রহণ করলে এই মনে এই শান্তিটা পাবে, আমরা কারোর প্রতি ঘৃণা আসবে না, সব কিছুই। দ্য অনলি bilingual edict written in Aramaic and Greek has been found in Afghanistan. এই লাইনটাকে দাগিয়ে রেখে দাও। The edicts have two scripts. Some are in the Brahmi script. এই দুটো স্ক্রিপ্টে লেখা ছিল, একটা হচ্ছে ব্রাহ্মী স্ক্রিপ্টে, while those in the northwestern region are in the Kharoshthi script. খারোস্তি স্ক্রিপ্ট। আরেকটা স্ক্রিপ্ট হচ্ছে, একটা হচ্ছে ব্রাহ্মী স্ক্রিপ্ট, আরেকটা হচ্ছে খারোস্তি স্ক্রিপ্ট। অশোকাস মেসেঞ্জার্স মানে হচ্ছে দূত, ট্রাভেলড as far as Syria, Egypt and Greece. অশোকার দূত বিভিন্ন জায়গায় তারা ট্রাভেল করেছে, সিরিয়া, ইজিপ্ট, গ্রিস সব জায়গায় মিলিয়ে। He also sent his son Mahendra and daughter Sanghamitra. ওর ছেলের নাম ছিল মহেন্দ্র এবং ওর মেয়ের নাম ছিল সঙ্গমিত্রা, টু স্প্রেড হিজ ধাম্মা টু শ্রীলঙ্কা। এবং শ্রীলঙ্কাতে তার যাতে এই ধাম্মাটা যাতে কি হয় মানে পপুলারাইজড হয়, উনি সেখানে পাঠিয়েছিলেন তার ছেলেকে এবং মেয়েকে। তো এই লাইনটাকেও দাগিয়ে রেখে দেয়, ওর ছেলের নাম কি এবং মেয়ের নামটা কি। নেক্সট, Mauryans art. There were remarkable artist achievements in the Mauryan period. The monolithic pillars of Ashoka on which his famous edicts were inscribed are great monuments of the Mauryan period. Some historians feel that these pillars have a Persian influence. The most striking features of these pillars is the finely curved capital, the top part of the pillar, with a great animal feature. এই যে পিলারের উপরটা একটা অ্যানিমালের মুখের মতো ছিল। The most famous pillar is it the Sarnath. সবচেয়ে মোস্ট ফেমাস পিলারটা হচ্ছে সারনাথে আছে, যেটা বারাণসীতে। 4 lions sitting back to back and face 4 direction are curved on the top of the pillar. Below each lion is a wheel. প্রত্যেকটা লায়নের নিচে একটা করে হুইল আছে, গাড়ির চাকার মতো আছে, আর চাকরা। The lion capital is now the national emblem of India. তো আমরা যদি বলি name the national capital of India, that is হচ্ছে lion capital. Another artistic achievement of the period are the stupas. Stupas মানে হচ্ছে বাংলাতে বলা হয় স্তূপ। এটা তোমরা নেটে সার্চ করে দেখে নেবে যে some stupas, example of stupas, তখন দেখবে কিছু ছবি চলে আসবে, তোমরা পেয়ে যাবে সলিউশন। Another artistic achievement of the period are the stupas. সেটাকে বলা হয় dome shaped structure which held religious and Buddha and Buddhist monk. একটা গম্বুজের মতো বানিয়ে সেখানে বুদ্ধের মূর্তি রেখে সেখানে পুজো করা বা মোনাস্ট্রিজ তৈরি করা। নেক্সট, and the viharas, যেটাকে বলা হতো মোনাস্ট্রিজ, these are further proof of the Mauryan mastery over stone carving and architectural skill. এই যে পাথরের উপর যে সুন্দর সুন্দর তাদের যে কাজ করা,
তাতে বোঝাচ্ছে যে তখন এই মরিয়ান ডাইনেস্টিতে বা অশোকার পিরিয়ডে কতটুকু তারা ফাইন কারিগর ছিল, আর্টিস্টিক নলেজ ছিল, সেটা তো তাতে বোঝা যায়। The surface of the stupa was generally built of bricks with a thick layer of plaster. It was crowned with an umbrella of stone. The stone railing and gateway were added later. Next হচ্ছে Mauryan administration. The Mauryan Empire had an efficient administrative system. It functioned at 4 levels. একটা হচ্ছে central, provincial, district and village. এই চারটে আমাদের ভাগ। এই চারটে ভাগেরই এখানে নিচে আমাদের ডিটেলস আছে। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, দ্য কিং ওয়াজ দ্য সুপ্রিম অথরিটি, সবার উপরেই কিং থাকে, রাজা থাকে। হি টুক অল দ্য ইম্পর্টেন্ট ডিসিশন, উনি সমস্ত ইম্পর্টেন্ট ডিসিশন উনি গ্রহণ করেন, উনি যা বলবেন সবাই তা মেনটেন করতে লাগবে। হি ওয়াজ অ্যাসাইটেড বাই এ কাউন্সিল অফ মিনিস্টার, যেটাকে বলা হয় মন্ত্রী পরিষদ। দ্য ভেরিয়াস ব্রাঞ্চেস অফ অ্যাডমিনিস্ট্রেশন সাচ এস রেভিনিউ, ট্যাক্সের জন্য, মিলিটারি মানে সৈন্যের জন্য, এটসেট্রা ওয়ার আন্ডার অফিসার্স কল্ড আমাত্যাস, এবং তাদের মধ্যে কিছু কিছু অফিসার ছিল সেটাকে বলে, তাদেরকে বলা হতো আমাত্যাস। নেক্সট হচ্ছে প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। From the Ashokan edicts, we know the names of the 4 provincial capital. একটা হচ্ছে তোশালি in the east, উজ্জৈন in the west, সুবর্ণনগরী হচ্ছে সাউথে, এন্ড তক্ষশিলা হচ্ছে নর্থে। এই সবগুলি দাগিয়ে রেখে দাও, মার্ক আউট করে রেখে দাও। দ্য হেড অফ দ্য প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ দ্য কুমারা, যেটাকে বলা হতো রয়্যাল প্রিন্স, মানে রাজপুত্র, রয়্যাল প্রিন্স, হু গভর্ন দ্য প্রভিন্সেস এজ কিংস রিপ্রেজেন্টেটিভ। উনি এই প্রিন্সরা ওই জায়গাটা শাসন করতো কার হয়ে? রাজার হয়ে, মানে রাজার পথানুসারে হয়ে, রাজার পথের মধ্যে চলে, রাজা যে বাক্য দেবে, যে কথা বলবে সেটা শুনে সে ওই রাজ্যটাকে চালাবে। সেটা কারা? রয়্যাল প্রিন্সেস বা কুমারা। দ্য কুমারা ওয়াজ অ্যাসাইটেড বাই, লাইনটাকে দাঁড়িয়ে রেখে দাও, দ্য কুমারা ওয়াজ অ্যাসাইটেড বাই দ্য মাহামাত্যাস অ্যান্ড দ্য কাউন্সিল অফ মিনিস্টার, assisted by, not ascited, assisted by. Kumara was assisted by Mahamatyas and the council of ministers. Next, that is the district administration. Each provinces was divided into many districts. এক number একটা পয়েন্ট হচ্ছে the Pradeshta was the head of the each district, লাইনটাকে দাগিয়ে রেখে দাও, and was assigned by the junior officials such as the Yuktas and the Rajukas. Next point হচ্ছে some important function at the district level were the survey and assessment of land, collection of revenue, maintenance of law and order, যে সারা জায়গায় যাতে আইন শৃঙ্খলাভাবে চলতে পারে এবং বিভিন্ন জায়গা থেকে ল্যান্ড রেভিনিউ যেতে পেতে পারে, তারা এগুলি মেনটেন করত। নেক্সট হচ্ছে ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন। এভরি ভিলেজ হ্যাড এ হেডম্যান হু ওয়াজ অ্যাসিস্টেড বাই এ কাউন্সিল. Their functions included assisting government officials in marking the boundaries of the village, maintaining land records and collecting tax. তারাও কি করতো? এই ভিলেজ পঞ্চায়েতে যারা হেড অফ দ্য ভিলেজ পঞ্চায়েত যারা আছে, ধরো সরপঞ্চ যাদেরকে বলা হয়, তারা মেনটেন দ্য ল্যান্ড রেকর্ডস অ্যান্ড কালেক্টিং ট্যাক্সেস তখন তারা করত। নেক্সট, ওয়েলফেয়ার মেজার্স। Chandragupta undertook many welfare projects such as construction of road and planting of trees, মানে রোডস তৈরি করা, ঠিকঠাক করা, রাস্তাঘাট ঠিকঠাক করা এবং প্রচুর পরিমাণে গাছ লাগানো। এটা কার রাজত্বকালের সময় হয়েছিল? চন্দ্রগুপ্তার সময়। Ashoka was very concerned about the subject and made a lot of efforts to ensure that comfort, convenience, এবং অশোকাও যখন সে যখন রাজা হয়েছিল সেও এই এফোর্টসটা দেখিয়েছিল। তার মনের মধ্যেও ছিল যে কি করে আরো ভালো করে রাস্তাঘাট তৈরি করতে লাগবে, প্রচুর পরিমাণে গাছ লাগাতে লাগবে এবং কি করে মানুষ সেই গাছ থেকেও প্রচুর, তখন আমরা এটাও জানি যে অক্সিজেন পাবো, খাবার পাবো, সবকিছু গাছ থেকে আমরা খাবারও পাই, ফল, ফ্রুটস, ভেজিটেবল সবকিছুই পাই আমরা। Under the rule, the state built good roads for the travelers and planted fruit trees along the roads to provide the travelers with shade and food. যাতে ট্রাভেলার্সরা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তারা যদি ক্ষুধার্ত হয়, গাছ থেকে সেই ফলটাকে পেরে তারা খেতে পারে, তাদের পেটের খিদাটা মেটাতে পারে, তার জন্য। He also made sure that wells were dug at regular intervals to provide water. এবং কিছু দূর পরপরই তারা কি করতো? কুয়া বানিয়েছিল যাতে ট্রাভেলার্সরা সেখান থেকে জল পান করতে পারে।
রেস্ট হাউসেস ওয়ার বিল্ড অ্যাট রেগুলার ইন্টারভেলস ফর দ্য ট্রাভেলার, যাতে মানুষরা ওইখানে রেস্ট নিতে পারে, থাকতে পারে, অনেক দূর দূরান্ত থেকে লোকেরা আসলে সেরকম সেই রেস্ট হাউস বানিয়েছিল। Ashoka set up nurseries for the cultivation of medicinal herbs to treat both man and animals, এবং কিছু মেডিসিনাল মানে ঔষধি গাছও লাগিয়েছিলেন যাতে মানুষদেরও কাজে লাগে এবং অ্যানিমালসদেরও অনেক কাজে লাগে। নেক্সট পয়েন্ট ইজ দ্য আর্মি। আর্মি মানে হচ্ছে তাদের সৈন্য। The Maurya had a large army which included infantry, cavalry, elephants and chariots. মরিয়ান ডাইনাস্টিতে প্রচুর ছিল, ইনফ্যান্ট্রি ছিল, ক্যাভালরি ছিল, এলিফ্যান্ট মানে হাতি ঘোড়া থেকে শুরু করে সব ছিল, সৈন্য টৈন্য সব ছিল। দে অলসো হ্যাড এ নেভি, তাদের জলপথেরও সৈন্য ছিল, মানে জলের দিকে যারা জলের মধ্যে বসে থাকতো, সেখান থেকে যাতে অন্য কেউ যাতে না অ্যাটাক করতে আসে তারা সেখানে রক্ষণাবেক্ষণ করতো। দ্য সেনাপতি ওয়াজ দ্য হেড অফ দ্য আর্মি, লাইনটাকে মার্কআউট করে না। সেনাপতি ওয়াজ দ্য হেড অফ দ্য আর্মি, দো দ্য কিং লেড এ আর্মি ডিউরিং দ্য ওয়ার। দ্য ইনফ্যান্ট্রি ওয়াজ ইকুইপড বাই দ্য bows, arrows, sword, armors and shield. All the equipment was looked after at the separate department. এই লাইনটাকে দাগিয়ে রেখেছে। তাদের মোটামুটি কি কি অস্ত্র ছিল, বোস ছিল, তীর, ধনুক, তলোয়ার, এরকম অনেক অস্ত্র ছিল, সেগুলি তাদেরকে বাঁচাতো বিভিন্ন যুদ্ধের মধ্যে। According to Megasthenes, the empire wielded by a military of 6 lakh infantry. মেগাস্থেনিসের কথায় বোঝা যায় যে 6 লাখ ইনফ্যান্ট্রি ছিল, 30,000 ক্যাভালরি ছিল, 9,000 ওয়ার এলিফ্যান্ট ছিল, 800 চ্যারিয়ট মানে তার 800টা রথ ছিল, যে রথে করে আমাদের যেরকম এখন বাইক, গাড়ি, স্কুটার আছে বা স্কুটি আছে, তখনকার সময় সেই চ্যারিয়ট মানে রথে করে এসে তারা যুদ্ধ বা লড়াই করত। দ্য আর্মি ওয়াজ ওয়েল ট্রেন্ড অ্যান্ড রেগুলারলি পেড, তারা একদম খুব মানে ওয়েল ট্রেন্ড ছিল, তারা একদম খুব, এবং তাদেরকে রেগুলারলি পেও করা হতো, টাকাও দেওয়া হতো মাসে মাসে। নেক্সট স্পাই সিস্টেম। স্পাই সিস্টেম হচ্ছে গুপ্তচক্র, মানে কোনো গোপন খবর কেউ লুকিয়ে লুকিয়ে খবরটা এনে রাজাকে বলবে, রাজার কাছে কেউ অ্যাটাক করতে আসবে, সে গোপনে খবরটা এনে এসে রাজাকে আগের থেকে বলবে, রাজা নিজেকে সেইভাবে শক্ত করে নেবে, তার আর্মি টার্মি নিয়ে তার বাউন্ডারিকে সাজিয়ে ফেলবে যাতে কেউ না অ্যাটাক করতে পারে, সেরকম। দ্য মরিয়ানস হ্যাড এ ভেরি এফিসিয়েন্ট স্পাই সিস্টেম। মেনি স্পাইসেস আর ওমেন, ওয়ার ওমেনও ছিল, পোস্টেড ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য কিংডম, এবং মহিলাদেরকে সে বিভিন্ন বিভিন্ন কিংডমে এরকম অ্যাপয়েন্ট করে রেখে দিত। ওই মহিলারা তারা কি হিসাবে চলতো, ওইখানে সাপোজ ধরো কেউ কাজ করতো, কেউ গরুর দুধ দোয়াতো, কে কী করতো, কেউ বাসন মাজতো, কেউ কাপড় ধুতো, সেরকম তারা কিন্তু ছিল স্পাইস, গুপ্তচর, তারা ওইখানকার খবর কালেক্ট করে এনেছে রাজাকে বলতো। এরকম আমরা অনেক হিন্দি সিনেমা দেখি বা ইংলিশ সিনেমা দেখি এরকম স্পাইয়ের উপরে, ঠিক আছে, এটা তোমরা বুঝে যাবে যে স্পাই জিনিসটা কি। দ্য কিং ওয়াজ দাস কেপ্ট ওয়েল ইনফর্ম অফ ডেভেলপমেন্ট, এবং কিং তাতে কি হতো, অনেক ইনফরমেশন পেয়ে নিজেকে সেইভাবে তৈরি করে ফেলতো এবং ডেভেলপমেন্টের দিকে এগিয়ে ফেলতো। দ্য কিং ওয়াজ দাস কেপ্ট ওয়েল ইনফর্মড অফ ডেভেলপমেন্টস উইদিন দ্য আউটসাইড অফ দ্য কিংডম। দিস সিস্টেম ওয়াজ অলসো কেপ্ট হিম ওয়েল ইনফর্মড টু দ্য পাবলিক অপিনিয়ন অ্যান্ড ইম্পর্টেন্ট ইস্যুস। Next, revenue. The main tax was the tax on land, which was fixed between 1/4 and 1/6 of the produce. Depending on the fertility of the land, the Arthashastra was mentions a water tax and a road tax. In addition to taxes, other sources of income for the state, including forest, mines, trades, crafts, and customs duties on import. The king also received tributes in kind of different parts of the empire. The money collected was used to maintain the army, pay salaries, support various building works and other public utility services such as roads and hospitals. এই যে বিভিন্ন ট্যাক্সগুলো কালেক্ট করে, সেই ট্যাক্স থেকেই সৈন্যদেরকেও পে করা হতো, রাস্তাঘাট বানানো হতো, যেরকম ওই যে রেস্ট হাউসেস সেগুলি বানানো হতো, বিভিন্ন এই রেভিনিউসগুলা বিভিন্ন জায়গায় ডিপার্টমেন্ট এগুলি খরচ হতো। নেক্সট হচ্ছে অকুপেশন। আন্ডার দ্য মরিয়াস মোস্ট পিপল ওয়্যার ফার্মার, বেশিরভাগ মানুষই ছিল কৃষক। আদার অকুপেশনস ইনক্লুডেড, আর কি কি ছিল অকুপেশন, আর্টিসানস, হার্ডসম্যান, ট্রেডার অ্যান্ড কার্পেন্টার্স। সাম পিপল ওয়ার্কড এজ গভর্নমেন্ট অফিসিয়াল, তারা রাজার হয়ে কাজ করতো। ওয়াইল মেনি পিপল ওয়্যার এমপ্লয়েড ইন দ্য আর্মি, এবং অনেক পিপলরে তারা আর্মিতে ওরা কাজ করতো। নেক্সট গুড টু নোতে আছে দ্য গেম অফ চেস, দাবা খেলাটা, উইচ অরিজিনেটেড ইন ইন্ডিয়া, এটা কিন্তু শুরুটা ইন্ডিয়াতে হয়েছিল।
এটা হয়তো অনেকে জানে না, কিন্তু যে দাবার শুরু, যেটা বিদেশিরাও খেলে, সেটা শুরু হয়েছিল ইন্ডিয়াতে। প্রবাবলি ডেভেলপ ফ্রম দ্য স্ট্রাকচার অফ দ্য মরিয়ান আর্মি উইচ কনসিস্টেড অফ ইনফেন্সি, ক্যাভালরি, চ্যারিয়ার্স অ্যান্ড এলিফেন্ট। ওই যে আমরা যে বলি যে হাতি, ঘোড়া, রথ, সেটা আমরা কিন্তু সেই দাবার মধ্যে বলি। দ্য গেম ওয়াজ অরিজিনেটেড কল্ড দ্য চতুরঙ্গা অর ফোল্ডিং। এই গেমটাকে তখন বলা হতো চতুরঙ্গা অর ফোল্ডিং, ফ্রম হুইচ কেম দ্য ওয়ার্ড শতরঞ্জ। এরপর সেই ওয়ার্ডটা এসছে শতরঞ্জ এসছে, এটা একটা হিন্দি টার্মস শতরঞ্জ, এবং উর্দু টার্মস হচ্ছে শতরঞ্জ। দ্য কারেন্ট নেম অফ দ্য চেস ইন হিন্দি, এবং হিন্দিতে চেসকে শতরঞ্জ বলা হয়। নেক্সট হচ্ছে সোর্সেস। There were many literary and archaeological sources for the studying Mauryan history. Alexander General Seleucus, Alexander General কে ছিল? সেলুকাস ছিল। সেন্ট অ্যান অ্যাম্বাসেডর মেগাস্থিনিস, তাদের অ্যাম্বাসেডরটার নাম ছিল মেগাস্থিনিস, টু লিভ ইন পাটলিপুত্র, তাকে পাটলিপুত্রতে বলেছে থাকতে বলেছিল। অ্যাট দ্য কোর্ট অফ চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্তার কোর্টে, চন্দ্রগুপ্তার রাজ দরবারে থাকতে বলেছিল। মেগাস্থিনিস অ্যাকাউন্ট ইন্ডিকা, মেগাস্থিনিস যে বইটার নাম ছিল ইন্ডিকা, টেল আস অ্যাবাউট দ্য পলিটিক্যাল অ্যান্ড সোশিয়াল অ্যান্ড ইকোনমিক কন্ডিশন অফ দ্যাট টাইম। চন্দ্রগুপ্তার সময়ের যে ভাবচিন্তাগুলা, সেই সবগুলি লেখা ছিল সেই ইন্ডিকা নামে বইটাতে। ইন্ডিকা নামে বইটা লিখেছিল মেগাস্থিনিস। নেক্সট পয়েন্ট ইজ কৌটিল্য, চন্দ্রগুপ্ত মৌর্যার প্রাইম মিনিস্টার ছিল। কে ছিল? কৌটিল্য ছিল চন্দ্রগুপ্ত মৌর্যার প্রাইম মিনিস্টার। রোট এ পলিটিক্যাল ট্রেজার, সেটা হচ্ছে অর্থশাস্ত্র। কৌটিল্য লিখেছিল অর্থশাস্ত্র, বইটার নাম অর্থশাস্ত্র ছিল কৌটিল্য বইটার নাম। আর মেগাস্থিনিসের বইটার নাম ছিল ইন্ডিকা। তোমরা পড়তে পড়তে শিখে যাবে এই নামগুলো। ইট ইজ এ বুক অন পলিটিক্স অ্যান্ড আর্ট অফ গভর্নেন্স। অ্যানাদার লিটারেরি সোর্স ইজ দ্য ধাম্মা, যেটা ছিল মুদ্রারাক্ষসা, রিটেন বাই বিশাখাদত্তা, মুদ্রারাক্ষসা, রিটেন বাই বিশাখাদত্তা। এই নামটাকেও তোমরা খুব টিপিক্যাল নাম, এই নামটাকে মুখস্থ করে নেবে। ইট ডেসক্রাইবড হাউ চন্দ্রগুপ্তা কেম টু পাওয়ার, এবং এই বইয়ে লেখা আছে চন্দ্রগুপ্তা কি করে তার পাওয়ারে এসেছিল, তার রাজত্বটা এত বাড়িয়েছিল। Buddhist and Jain texts, partially the Sinhalese, the Chronicles, সেটা হচ্ছে Dipavasha and the Mahavamsa, given the account of Maurya history. সেই লাইনটাকেও দাগিয়ে রেখেছে। বুদ্ধিস্ট, জৈন, তারা সিনহালিসা, ক্রনিকলস, তারা এই দুটো বই বানিয়েছিল। এই দুটো বই হচ্ছে দিব্যামসা আর এটা হচ্ছে মহাভামসা, গিভেন অ্যান অ্যাকাউন্ট অফ মরিয়ান হিস্ট্রি। মরিয়ান হিস্ট্রি সম্বন্ধে এই দুটো বইয়ের মধ্যে লেখা আছে। অশোকাস রক, যেটা বলা হতো অশোকা যে বড় বড় পাহাড়ের মধ্যে বা পাথরের মধ্যে কিছু তার আর্টগুলা এঁকেছিল। রক অ্যান্ড পিলার ইডিক্টস, দ্য মরিয়ান কয়েন্স এর ইম্পর্টেন্ট আর্কিওলজিক্যাল সোর্সেস, এটাও ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ডেক্লাইন অফ মরিয়াস। আফটার দ্য ডেথ অফ অশোকা, কবে? 232 BC সময়ে দ্য মরিয়ান এম্পায়ার বিগান টু ডিসইন্টিগ্রেট, আস্তে আস্তে এই এম্পায়ারের শেষের পথে চলছে। আর দ্য সেভারাল রিজনস ফর দিস, কি কি রিজনস ছিল? এক নম্বর, অশোকা ওয়াজ সাকসিডেড বাই এ সিরিজ অফ এ উইক রুলার হু ওয়ার নট এবল টু কন্ট্রোল দ্য এম্পায়ার। নেক্সট, 2 নম্বর হচ্ছে দ্য গভর্নর অফ দ্য ডিস্টেন্ট প্রভিন্সেস টুক অ্যাডভান্টেজ অফ দি সিচুয়েশন অ্যান্ড ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স, এবং যে তার রাজ্য থেকে অনেক দূরে দূরে রাজ্য যেগুলিকে ক্যাপচার করেছিল সেইগুলা এত দূর থেকে মেনটেন করা সম্ভব নয়, এবং তার জন্য ইন্ডিপেন্ডেন্ট ভাবে তারা আবার রাজত্ব করত। দ্য অ্যাডমিনিস্ট্রেশন ডেটোরিয়েটেড অ্যান্ড রোড ওয়্যার নেগলেক্টেড, আস্তে আস্তে এই রোডসের যে কাজের ব্যাপারটাও সেটাও নেগলেক্টেডের দিকে যাচ্ছে, তাতে ডেভেলপমেন্ট কম হচ্ছে। দিস এফেক্টেড ট্রেড অ্যান্ড কমিউনিকেটেড বিটুইন দ্য ডিফারেন্ট রিজন, তার ফলে ট্রেড মানে ব্যবসা বাণিজ্য একজনের সাথে একজন যোগসূত্র হওয়াটাও সেটাও একটু কষ্টকর ছিল। নেক্সট পয়েন্ট, লস ইন রেভিনিউ মেড ইট ডিফিকাল্ট টু মেনটেন এ লার্জ আর্মি, এবং প্রচুর পরিমাণে রেভিনিউ খরচ করা হয়েছিল লার্জ আর্মি তৈরি করতে, সেখানেও প্রচুর টাকা খরচ হয়েছে এবং তাতেও অনেকটা তার ক্ষয়ক্ষতি হয়েছে। লাস্ট পয়েন্ট, দ্য অফিসার্স বিকাম করাপ্ট
which affected the entire administrative system. The last Mauryan ruler was, এই লাইনটাকে দাগাও, the last Mauryan ruler was Brihadrata, who was killed by the commander-in-chief of his army. সে তারই কমান্ডার অফ চিফ, যে তার আর্মি কমান্ডার অফ চিফ ছিল, সেটা ছিল কে? পুষ্যমিত্রা সাঙ্গা। কবে? ইন 185 BCতে উনাকে উনারই কমান্ডার অফ চিফ মেরে ফেলেছিল, লাস্ট মৌর্য রুলার, এটার নাম ছিল বৃহদ্রথ, এবং তাকে মেরেছিল কমান্ডার ইন চিফ কে ছিল? পুষ্যমিত্রা সাঙ্গা। কবে? 185 BCতে। This brought an end to the rule of Mauryan Emperor, এবং তারপরেই মৌর্যান এম্পায়ারের তার পতন ঘটেছিল, মানে শেষ হয়েছিল। এরপর নতুন একটা ডাইনেস্টি শুরু হয়ে গেছে। So here some glossary has written, that is Mot, Dhamma, Dhamma ki Dhamma হচ্ছে the laws of piety and righteousness in accordance of Buddhism, বুদ্ধির কিছু আমাদের শ্লোক বা বুদ্ধের কিছু নীতি, ন্যায় নীতি। ব্রাহ্মী, সেটা একটা স্ক্রিপ্ট ছিল। এডিক্ট, the formal announcement of the royal decree of law. Infantry, soldiers who fought on foot. Infantry মানে যারা হচ্ছে পায়ে হেঁটে সৈনিক। ইনফ্যান্ট্রি মানে হচ্ছে যারা পাদুকা সৈনিক, মানে তারা পায়ে হেঁটেই চলতো। এই সৈনিকরা, তারা কোনো ঘোড়া বা হাতিতে উঠতো না, তারা শুধু পায়ে হেঁটেই চলতো। ক্যাভালরি, সোলজার্স হু ফট অন হর্সেস, যারা ক্যাভালরি মানে হচ্ছে যারা শুধু ঘোড়াতে বসেই তারা লড়াই করতো, যুদ্ধ করতো, তাদেরকে বলা হতো ক্যাভালরি। সো হিয়ার সাম এক্সারসাইজ গিভেন, আমি পরে লেটার অন এটা ডিসকাস করছি। So here the exercise for the MCQ. Question number 1. The Mauryan Empire was established in 321 BC. That is option B. 2 number question. Bindusara was succeeded by Ashoka. Option C. Bindusara was succeeded by option C. Ashoka. 3 number. Chandragupta Maurya set up his capital at Patliputra. Option C. 4 number. The Kalinga War was fought in option B. 261 BC. 5 number. A Danish scholar James Prince deciphered the Brahmin script. সেটা হচ্ছে ব্রিটিশ, অপশন A. 6 number. Which of the following was not among the provincial capital during the Mauryan administration? That is হচ্ছে অপশন C. Suvarnagri. Next 7. Kalinga is in the modern state of Odisha. Option B. 8 number. The most famous Ashokan pillar is located at Sarnath.